প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? দীর্ঘদিন তোমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। আশা করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো। আজ আমি দ্বিতীয় বর্ষ বিএসসি সম্মান খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্স নাম্বার FN 201 এর ফুড মাইক্রোবায়োলজি বিষয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিপূর্বে তোমাদের টপিক 9 নিয়ে আলোচনা হয়েছে। আজ আমি তোমাদের টপিক 10 মাইক্রোবায়োলজি অফ ফুড নিয়ে আলোচনা করব। মাইক্রোবিয়াল ফ্লোরা অফ ফ্রেশ ফ্রুট। ফ্লোরা বলতে আমরা বুঝি মাইক্রো অর্গানিজমস that live on or within the body to compete with disease producing microorganisms and provide a natural immunity against certain infection. It also called normal flora. অর্থাৎ ফ্লোরা হলো সেই সকল মাইক্রো অর্গানিজম যারা দেহে অথবা দেহের বাইরে অবস্থান করে এবং রোগ সৃষ্টি করে। সাধারণত এরা কিছু কিছু ইনফেকশনের জন্য ন্যাচারাল ইমিউনিটি তৈরি করে। এদেরকে আমরা নর্মাল ফ্লোরাও বলে থাকি। ফুড স্পয়েলেজ সৃষ্টি করার জন্য এই মাইক্রো অর্গানিজমগুলো খুবই গুরুত্বপূর্ণ। দ্য ফর্মার ইজ হোয়েন ফুড ইজ ইটেন which looks normal, smells normal and tastes normal. Hence you eat enough to make you ill from the ingested pathogens or toxin. Spoiled food does not normally cause food poisoning because it is rejected by the consumer before ingestion. তোমরা বুঝতেই পারছো, সাধারণত এই মাইক্রো অর্গানিজমগুলো যখন আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি, সেই খাবারটা দেখতে নর্মাল খাবারের মতো থাকতে পারে এবং নর্মাল গন্ধ এবং স্বাদও থাকতে পারে। খেয়াল করে দেখো, যে খাবারগুলো বাজে গন্ধ সৃষ্টি করে এবং দেখতে নষ্ট মনে হয়, সেই খাবারগুলো তুমি সাধারণত খাও না, ফেলে দাও। তাহলে সেই খাবারগুলো দিয়ে ফুড ইনফেকশন বা ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা কম থাকে। সাধারণত ফুড পয়জনিং এই সকল স্পয়েল খাবার থেকে হয়, আর ফুড ইনফেকশনগুলো খাবারের মাধ্যমে এই প্যাথোজেনগুলো দেহে প্রবেশ করে। তাই যেহেতু ফুড ইনফেকশনের ক্ষেত্রে প্যাথোজেনগুলো দেহে চলে যায়, সেক্ষেত্রে খাবারটা নষ্ট হওয়ার প্রয়োজন হয় না, নষ্ট হওয়ার আগেই দেহে এটা চলে যায়। সাধারণত মাংস এবং অন্যান্য ডেইরি প্রোডাক্টকে অণুজীব বৃদ্ধির জন্য আমরা আদর্শ মাধ্যম বলে থাকি, কারণ দেয়ার হাই নিউট্রিশনাল ভ্যালু অ্যান্ড দ্য প্রেজেন্স অফ ইজিলি ইউটিলাইজেবল কার্বোহাইড্রেটস, ফ্যাটস অ্যান্ড প্রোটিনস। অ্যারোবিক কন্ডিশনে এদের প্রোটিওলাইসিস ঘটে, পিউট্রিফিকেশনও হয়। Unpasteurized milk, a 4-step succession of microorganisms occurs. Fruits and vegetables have much lower protein and fat content, undergo different kind of spoilage. The presence of readily degradable carbohydrates in vegetables flavor spoilage by bacteria. High oxidation reduction potential flavors aerobic and facultative bacteria. Aerobic and facultative bacteria সম্পর্কে বিগত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম, তারপরেও যদি তোমাদের মনে না থাকে তোমরা ইনবক্সে আমাকে জানাবে। Mold usually initiate spoilage in whole fruits. Frozen citrus products are minimally processed and can be spoiled by lactobacilli and yeast. Grains, corns and nuts can spoil when held under moist conditions. This can lead to production of toxic substance including aflatoxin and fumonisin. Ergotism is caused by hallucinogenic
alkaloids produced by fungi in corn and grains. Aflatoxin carcinogens. Aflatoxin can appear in meal, have been observed in beer, coca, raisins and soybean meals. Aflatoxin sensitivity can be influenced by prior disease exposure, যেমন hepatitis B infection increases sensitivity. Fumigation, fungal contaminants of corns cause disease in animals and esophageal cancer in humans. Disrupt synthesis and metabolism of phingolipids. Shellfish and finfish can be contaminated by algal toxin, which cause a variety of illness in humans. এই স্পয়েলেজগুলো আমরা কিছু কিছু পদ্ধতির মাধ্যমে কন্ট্রোল করতে পারি, যেমন মাইক্রো অর্গানিজমগুলো রিমুভ করে। এক্ষেত্রে আমরা ওয়াটার, ওয়াইন, বিয়ার জুস, সফট ড্রিঙ্কস অ্যান্ড আদার লিকুইডসকে ফিল্ট্রেশন করতে পারি, যার ফলে এটা মাইক্রো অর্গানিজমগুলো রিমুভ হয়ে যায়। তাছাড়া লো টেম্পারেচারের ক্ষেত্রে রেফ্রিজারেশন অ্যান্ড ফ্রিজিং পদ্ধতিতে আমরা এই মাইক্রো অর্গানিজমের বৃদ্ধি এবং কার্যকারিতাকে সাময়িকভাবে বন্ধ রাখতে পারি বা গতি স্লো করতে পারি, কিন্তু এদেরকে লো টেম্পারেচারে প্রিভেন্ট করা যায় না। হাই টেম্পারেচারের ক্ষেত্রে HTST মেথড এবং UHT মেথড ব্যবহার করা হয়। HTST মেথডকে বলা হয় হাই টেম্পারেচার শর্ট টাইম মেথড, যেখানে 71 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 সেকেন্ড খাবারকে উত্তপ্ত করা হয়। আলট্রা হাই টেম্পারেচার বা UHT পদ্ধতিতে 141 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 সেকেন্ডে খাবারটাকে উত্তপ্ত করা হয়, তারপর দ্রুত ঠান্ডা করে খাবারটা সংরক্ষণ করা হয়। ক্যান ফুডের ক্ষেত্রে স্পেশাল কন্টেনার ব্যবহার করা হয়, যা 115 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 থেকে 100 মিনিট উত্তপ্ত করা হয়, যার ফলে স্পয়েলেজ অর্গানিজমগুলো নষ্ট হয় বা ধ্বংস হয়। ক্যান ফুডস ক্যান আন্ডারগো স্পয়েলেজ ডিসপাইট সেফটি প্রিকশনস। Spoilage can be due to spoilage prior to canning, under processing during canning, or leakage of contaminated water through can seams during cooling. পাস্তুরাইজেশন হচ্ছে আরেকটা পদ্ধতি, যেখানে লো টেম্পারেচার হোল্ডিং মেথড ব্যবহার করা হয়। এখানে 68 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খাবারকে 30 মিনিট উত্তপ্ত করা হয়। কেমিক্যাল বেসড প্রিজারভেশনও ব্যবহার করা যায় অণুজীব ধ্বংসের জন্য। সাধারণত FDA অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিছু প্রেসক্রাইব করা প্রিজারভেটিভস আছে, যাকে আমরা GRAS বলি, অর্থাৎ জেনারেলি রিকগনাইজড অ্যাজ সেফ। এগুলোকে ব্যবহার করা হয়, যেমন অর্গানিক অ্যাসিড, সালফাইড, ইথিলিন অক্সাইড। এছাড়াও আরও কিছু আছে, যেমন স্টেরিল্যান্ট, সোডিয়াম নাইট্রেট, ইথাইল ফরমেট। এগুলোর মাধ্যমে খাবার হতে মাইক্রো অর্গানিজম রিমুভ করা হয়। কিছু খাবারকে আমরা দেখে অণুজীব আছে কিনা বা অণুজীব জন্মেছে কিনা তা বুঝতে পারি। যেমন ডিমের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় ডিমটা যদি পোড়ানো হয়ে যায় বা মাইক্রো অর্গানিজম আক্রান্ত হয়, খাওয়ার অনুপযোগী হয়, তাহলে খোসা থেকে ডিমের কিছু অংশ বের হয়ে যেতে পারে, অথবা পোড়ানো দেখা যেতে পারে, কালারটা কিছুটা চেঞ্জ মনে হয়। মেয়োনিজের ক্ষেত্রে এটা অনেকটা ভায়োলেট কালার মনে হয়, দেখে বোঝা যায় যে এটা খাওয়া ঠিক হবে না। ফ্রোজেন ফুডের ক্ষেত্রে দেখা যায় ডিফ্রস্টিং হয়ে যায়, অর্থাৎ খাবারটা বরফ
থাকে না, খাবারটা গলে যায় এবং অনেক সময় এখানে ব্যাড স্মেলও সৃষ্টি হতে পারে। সাধারণত কোনো খাবার যদি এক্সপায়ার ডেট অতিক্রম করে ফেলে তখন সেই খাবারগুলো নষ্ট হয়ে যায়, ধরে নিয়ে আমরা সেই খাবারগুলো ফেলে দিব। মাংসের ক্ষেত্রে দেখা যায় যে রেফ্রিজারেশনে যদি মাংস রাখা হয় তাহলে কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে যায় এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই খাবারগুলো খেলে ফুডবর্ন ইলনেস দেখা দেয়। ব্রেডের ক্ষেত্রে কিছু কিছু স্পট দেখা যায়, হেজি হেয়ারি ভাব দেখা যায়। এই ব্রেডগুলা খেলে সাধারণত ফুড ইনফেকশন বা ফুড পয়জনিং হতে পারে। সাধারণত ব্রেডগুলো দেখা যায় কোনো সময় শক্ত হয়ে যায়। ব্রেড যখন তোমরা ছিঁড়বে তখন হেয়ারি একটা ভাব থাকে, একটু ফুজি ভাব লক্ষ্য করা যায়, কোনো সময় একটু গ্রিনিশ ভাব হয়, তখন এই খাবারগুলো খাওয়া ঠিক হবে না। আটার ক্ষেত্রে আটাটা যখন নাড়াচাড়া করা হয় তখন একটু ধোয়া ধোয়া ভাব ওঠে, মনে হয় যে একটু ঘোলা ঘোলা ধোয়া উঠছে, তখন এই আটাটা না খাওয়াই ভালো। অথবা আটার মধ্যে অনেক সময় একটু গুটি গুটি দানা দানা দেখা যেতে পারে, সেই অবস্থায়ও আটাটা অ্যাভয়েড করতে হবে। লবণ সাধারণত নষ্ট হয় না। ক্যান ফুডের ক্ষেত্রে সফট বল তৈরি হয়, তবে ক্যান ফুডগুলো খাওয়ার সাথে সাথে বোটুলিজম রোগ সৃষ্টি হতে পারে, যা এক ধরনের ফুড ইনফেকশন। তাই অবশ্যই এই ক্যান ফুডগুলো খাওয়া এই অবস্থায় ক্যান ফুডগুলো খাওয়া বন্ধ রাখতে হবে বা ক্যান ফুডটা ফেলে দিতে হবে। আলুতে কোনো সময় দেখা যায় শিকড় হয়, গাছ গজায়, অথবা আলুটা একটু ভার ভার মনে হয়, ভেজা ভেজা মনে হয়, তখন এই আলুটাকে না খেয়ে আলুটাকে ফেলে দেওয়া উচিত। যে কন্টেনারগুলোতে খাবার ক্যারি করা হয় বা খাবার সংরক্ষণ করা হয়, যদি সেই কন্টেনার খালি হয়ে যায় তাহলে সেই কন্টেনারটা দ্রুত পরিষ্কার করতে হবে। যদি তাৎক্ষণিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে সেটা রেফ্রিজারেশনে সংরক্ষণ করতে হবে। সাধারণত দেখা যায় যে সকল মায়েরা বাইরে কাজ করেন বা মেয়েদের উপরে খাবারের দায়িত্ব থাকে, তারা সাথে সাথে অনেক সময় পরিষ্কার করেন না, তখন এগুলো ফ্রিজেই সংরক্ষণ করে রাখা ভালো পরিষ্কারের আগ পর্যন্ত। আজ এই পর্যন্তই থাকুক। আশা করছি আজকে যেই অংশটুকু তোমাদের আলোচনা করা হলো তোমরা বুঝতে পেরেছ। একটু কঠিন মনে হলে বারে বারে শুনবে, পড়ার চেষ্টা করবে, আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। যেহেতু আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, প্রত্যেকেই আমরা সচেতন থাকব, বাসায় অবস্থান করব এবং বারে বারে হাত ধোবো, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলব। তোমাদের সাথে শীঘ্রই আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।